সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিনন্দন। ইউটিউব চ্যানেল আমার এইচএসসি ফিজিক্স, অ্যান অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম ফর নোয়িং ফিজিক্স। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের উপর একটি ভিডিও নিয়ে আসি। এই অধ্যায়ের শুরুতে আমরা এই অধ্যায়ের বিশেষ পাঠে শিখেছিলাম একটি ফুটবল একটি পরমাণুর নিউক্লিয়ার হলে পরমাণুর আকৃতি কত হবে তা নিয়ে। এখন আমরা পরমাণুর অ্যাটমিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। আমরা পরমাণুর এই গঠন সম্পর্কে অনেক তত্ত্ব মডেল দেওয়া হয়েছে। আধুনিক ধারণা অনুযায়ী পরমাণুর যে বৈশিষ্ট্যগুলো সেগুলি আমরা জানবো। এখানে কার্বন অ্যাটমের ক্ষেত্রে দেখছি 6টি প্রোটন থাকবে, 6টি নিউট্রন থাকবে, বাইরের শেলে 6টি ইলেকট্রন থাকবে, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, নিউট্রন চার্জ বিহীন কণিকা। ইলেকট্রন যে অঞ্চল জুড়ে অবস্থান করে সেটি তার সম্ভাব্য স্থান, কখনো স্থির অবস্থায় থাকে না। ঠিক কেন্দ্র যেটি, সেখানে নিউট্রন প্রোটন অর্থাৎ এটি হলো নিউক্লিয়াস খুব ক্ষুদ্র অংশ। বাইরের যে ঝাপসা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটাকে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ বলা হয়। 1 অ্যাংস্ট্রম 10⁻⁻10 মিটার বা 1 লক্ষ ফার্মি। 1 অ্যাংস্ট্রম 10⁻10 মিটার বা এটিকে আমরা 10 ন্যানোমিটার বলতে পারি। ইলেকট্রন মেঘের অবস্থানটি নিউক্লিয়াসের কিনারা থেকে ছড়িয়ে সর্বশেষ শেল পর্যন্ত এটি অবস্থান করে। এখন আমরা দেখছি আসলে পারমাণবিক ব্যাসার্ধ কতটুকু, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে শুরু করে সর্বশেষ কক্ষপথ পর্যন্ত যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘ বিস্তৃত, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ স্তর পর্যন্ত, শক্তি স্তর পর্যন্ত বা কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব সেটি হলো পারমাণবিক। নিউক্লিয়াস এর ব্যাস নেয়ার টু 10⁻⁻4 অ্যাংস্ট্রম আর পরমাণুর ব্যাস হবে 1 থেকে 5 অ্যাংস্ট্রম। নিউক্লিয়াসের কিনারা থেকে সর্বশেষ কক্ষপথ পর্যন্ত এটি হলো ইলেকট্রন ক্লাউড অবস্থান করে। আকৃতি বিবেচনা করি, যেটি আমরা কিছুক্ষণ আগে শিখলাম। পরমাণু এবং নিউক্লিয়াসের অনুপাত 10⁵। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন নিউট্রন, 1 ফার্মিয়ন, 10⁻15 মিটার। পরমাণুর আকৃতি আমরা জানলাম 1 থেকে 5 অ্যাংস্ট্রম অর্থাৎ 10⁻10 মিটার থেকে 5 × 10⁻10 মিটার। ইলেকট্রন মেঘ কি সেটি আমরা এখন জানবো। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন প্রাপ্তির সর্বাধিক সম্ভাব্য স্থান, অর্থাৎ এই শ্যাডো বা ছায়াবৃত্ত যে অংশ ইলেকট্রন অবস্থান করতে পারে। কোন স্থানে নির্দিষ্ট করে ইলেকট্রন থাকবে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরমাণুর অধিকাংশ জায়গা নিয়ে বিদ্যমান, অধিকাংশ জায়গা ফাঁকা। পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র যে অংশ এটি হলো নিউক্লিয়াস, এখানে প্রোটন এবং নিউট্রন থাকে, অবস্থান করে। একটি ফুটবল সাপেক্ষে স্টেডিয়ামটি হলো 2785 স্টেডিয়াম। ফুটবলটি নিউক্লিয়াস, বাকি অংশটুকু তার ফাঁকা। তাহলে আমরা অধিকাংশ জায়গায় ফাঁকা পাচ্ছি। জাস্ট পরমাণুর ভিতরে খুব ক্ষুদ্র অংশে যেটি নিউক্লিয়াস, সেখানে ইলেকট্রন এবং নিউট্রন এবং প্রোটন বিদ্যমান। আমরা এখন শিখবো পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস। নিউক্লিয়াস ও ইলেকট্রন মেঘের বহিস্থ ধারের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াস এবং বহিস্থ ধারে এই যে পারমাণবিক ব্যাসার্ধ যেটি দেখানো হয়েছিল, এই পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ একটি নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে যখন যৌগ গঠন করবে একাধিক পরমাণু বা 2 বা ততোধিক পরমাণুর মাধ্যমে, আমরা 2টি পরমাণুর ক্ষেত্রে এখানে দেখছি এই ব্যাসার্ধটিকে বলা হবে মেটালিক রেডিয়াস বা ধাতব ব্যাসার্ধ। পরীক্ষাগতভাবে কঠিন ধাতব পদার্থে বন্ধনযুক্ত কাছাকাছি 2টি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। কঠিন ধাতব পদার্থ এই 2টির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হবে আমাদের ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস। এই 2টি পরমাণুর আকৃতি সমান বা অসমানও হতে পারে। এখন আমরা আসি এখানে দ্বিতীয় চিত্রে, সমযোজী বা কোভ্যালেন্ট রেডিয়াস। অধাতব পদার্থের ক্ষেত্রে বন্ধনযুক্ত কাছাকাছি 2টি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। সমযোজী ব্যাসার্ধ আমরা পাবো অধাতব পদার্থের ক্ষেত্রে, তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে পাবো আমরা ধাতব ব্যাসার্ধ মেটালিক রেডিয়াস। এই চিত্রে দেখছি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ একটি পরমাণুর ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ আরেকটি পরমাণুর ইলেকট্রন মেঘের সাথে উপরিপাতিত হয়েছে, ফলে 2টির কেন্দ্র ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করেছি। সেক্ষেত্রে যে রেডিয়াসটা পাবো সেটা হলো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এই 2টি দূরত্বের অর্ধেক। আমরা এখন দেখি সর্বশেষ যেটি আয়নিক ব্যাসার্ধ
বন্ধনযুক্ত কাছাকাছি দুটি আয়ন, একটি অ্যানায়ন এবং ক্যাটায়নের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা জানি একটি পরমাণুর বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন আর একটি পরমাণুতে চলে যাবে, ফলে একটি ইলেকট্রন হারালে সেটি হবে অ্যানায়ন, যেটি গ্রহণ করবে সেটি হলো ক্যাটায়ন। দুইটির ব্যাসার্ধের অর্ধেক হবে আমাদের আয়নিক ব্যাসার্ধ। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ জানলাম 4 ধরনের: ধাতব ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ এবং আয়নিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসি পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াসের আরেকটি ধারণা নিয়ে। এখানে আমরা দেখছি চিত্রে দুইটি অ্যাটম পাশাপাশি অবস্থান করছে। ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন মলিকুল, ইলেকট্রন গুলো বিন্যস্ত থাকে। নেইবারিং অ্যাটমিক রেডিয়াস, অর্থাৎ দুটি অ্যাটম পাশাপাশি থাকলে যে ব্যাসার্ধ সেটি হলো আর। অ্যাটমিক রেডিয়াস, এই লাল ডাবল অ্যারোহেডেড এই দূরত্বটুকু দুটি অ্যাটম পাশাপাশি অবস্থান করায় দুইটি ব্যাসার্ধের সমান দূরত্ব এটুকু নয়, সেটি হলো ডি, দ্য ডিস্টেন্স বিটুইন নিউক্লি, অর্থাৎ দুইটি পরমাণুর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব এটি হলো ডি। তার অর্ধেক হচ্ছে বন্ডিং অ্যাটমিক রেডিয়াস ডিভাইড। দেখছি দুটি নিউক্লিয়াস পাশাপাশি অবস্থান করলে অ্যাটমিক রেডিয়াস অপেক্ষা বন্ধন দূরত্ব তাদের ব্যাসার্ধ অপেক্ষা কম দূরত্বে নিউক্লিয়াস দুটি অবস্থান। আরেকটি অ্যাটমের ক্ষেত্রে দেখছি পজিটিভলি চার্জড নিউক্লিয়াস, ইলেকট্রনস outside have no effect on effective nuclear charge for electron of interest. Electron of interest এখানে ইলেকট্রন অবস্থান করে এবং এর বাইরের যে অঞ্চল, অর্থাৎ ইলেকট্রন অফ ইন্টারেস্টের আউটসাইডের যে অংশ, সেখানে ইলেকট্রনের উপর কোনো ইফেক্ট থাকে। পাশাপাশি ইলেকট্রনস বিটুইন ইলেকট্রন অফ ইন্টারেস্ট অ্যান্ড নিউক্লিয়াস ক্যান্সেল সাম অফ দ্য পজিটিভ নিউক্লিয়ার চার্জ। পজিটিভ নিউক্লিয়ার চার্জের কারণে ইলেকট্রন অফ ইন্টারেস্ট এবং এই যে কিনারা এবং পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের মাঝখানে যে অঞ্চল, সেখানে ইলেকট্রন থাকার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ ইলেকট্রন অফ ইন্টারেস্ট এই অঞ্চলের মধ্যেই ইলেকট্রন থাকার সম্ভাবনাটা বেশি। তাহলে এই অ্যাটমে দুইটি অ্যাটম পাশাপাশি অবস্থান করলে আমাদের ইলেকট্রন ক্লাউড উপরিপাতন ঘটে, ফলে অ্যাটমিক রেডিয়াস দুইটি পরমাণুর উপরিপাতিত হওয়ার কারণে নিউক্লিয়াস দুটি ডিস্টেন্স তাদের ব্যাসার্ধ অপেক্ষা যোগফল অপেক্ষা কমে যায়। এই দূরত্বটি হলো আমাদের মনে রাখার বিষয়। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা একটা যে দেখি বন্ধনযুক্ত দুটি প্রতিবেশী পরমাণুর পরস্পরের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, এই দূরত্ব d/2। বন্ধন দৈর্ঘ্য কি হলো? দুটি পরমাণুর পরস্পরের সংঘর্ষে এলে এদের মধ্যবর্তী দূরত্ব হলো বন্ধন দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আমাদের ডি হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, আর বন্ডিং অ্যাটমিক রেডিয়াস হচ্ছে d/2, সেটি হলো আর। সমযোজী বন্ধন গঠনের সময় দুটি পরমাণুর যোজন কক্ষপথ গুলো পরস্পরের উপর উপরিপাতিত হয়। এই উপরিপাতন পরমাণু দুটিকে নিকটবর্তী করে, ফলে বন্ধন দৈর্ঘ্য পরমাণুদ্বয়ের ব্যাসার্ধের যোগফল অপেক্ষা কম হয়। অর্থাৎ এই প্রথম পরমাণুর ব্যাসার্ধ, এই লাল তীর চিহ্ন এবং এই লাল তীর চিহ্ন যোগ করে যে দূরত্ব হবে, অর্থাৎ সেই দূরত্ব ডি অপেক্ষা বড়, আর ডি হবে ওই দূরত্ব দুটির যোগফল অপেক্ষা কম। ফলে আমরা লিখতে পারি এই ডি দূরত্ব হবে প্রথম পরমাণুর যে ব্যাসার্ধ R1, দ্বিতীয় পরমাণুর যে ব্যাসার্ধ R2, দুটি যোগফলের থেকে কম। আমরা এখন দেখি হাইড্রোজেন অ্যাটম অ্যাটমিক রেডিয়াস R1 0.037 ন্যানোমিটার, ক্লোরিন অ্যাটম অ্যাটমিক রেডিয়াস R2 0.099 ন্যানোমিটার। যখন একটি যৌগ গঠন করা হাইড্রোক্লোরাইড মলিকুল গঠন করলো, এখানে উপরিপাতন ঘটেছে, যোজন কক্ষপথগুলো পরস্পর উপরিপাতন ঘটেছে, ফলে বন্ড লেন্থ, এই যে দূরত্ব এটি হলো ডি, এই ডিটি এখানে দেখানো হয়েছে। R1 R2 যোগ করলে আমরা পাই 0.136 ন্যানোমিটার, কিন্তু বাস্তবে এই বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য হয় 0.127 ন্যানোমিটার। অর্থাৎ যোগফল R1 R2 যোগফল অপেক্ষা বন্ধন দৈর্ঘ্যটি কম, ডি হচ্ছে R1 R2 অপেক্ষা কম। আমরা এখন হাইড্রোজেন এবং ক্লোরাইড দুইটি অ্যাটমের উপরিপাতনের ফলে হাইড্রোক্লোরিক যে মলিকুল গঠন করে, সেই ক্ষেত্রে যে যৌগ গঠন হয়, সেই গঠনটি আমরা বন্ড লেন্থ এটি দেখাতে পারি HCl, ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস।
ইলেকট্রন মুভমেন্ট ইন বন্ড সেটি কোথায় হয়? হাইড্রোজেন থেকে ক্লোরিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাটমের এই ধারণা নিয়ে আজকে শিখলাম। পরবর্তীতে আমরা পার্ট 1 এর এই সূচিপত্রে যা দেওয়া হয়েছে সেটি নিয়ে আসবো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ এবং সুন্দর থাকি। ধন্যবাদ।